এখানে একটা মধুচক্র, অনেক কিছু তারা পাবেন। সেই সব লোকগুলোকে কিন্তু আমরা চিনি, সেই সব গায়িকা, সেই সব গায়ক, সেই সব ফিল্মের লোক, তাদের আমরা চিনি, তাদের আমরা ডিটেক্টও করেছি। সম্ব্রত চট্টোপাধ্যায় প্রথম সারির শিল্পী আমি সেটা মনে করি না। আমরা সবাই খেটে খাই ভাই, নিজের দমে কাজ করি। শোনো, সরকারি জায়গা তকমা বিক্রি করে কিংবা কাউকে কারোর কোলে বসে কাজ পাই না, এতদিন ধরে কাজ করছি না। আমার কি করবো? আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু হারানোরও নেই। আমাকে বড়জোর মেরে দেবে, মারবে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঋদ্ধিদি রয়েছেন আমাদের সঙ্গে। দিদি, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। একদম শুরু থেকেই শুরু করা যাক। ইন্দ্রনীল সেন, তার বিরুদ্ধে আপনি এখন প্রকাশ্যে অভিযোগ করতে বাধ্য হচ্ছেন যে তিনি কিভাবে আপনাদেরকে নানা রকমভাবে হেনস্থা করতেন। শুধুমাত্র তাই নয়, কাটমানি নেওয়ার মতন অভিযোগও তার বিরুদ্ধে উঠছে। তো এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন। প্রথম কথা, আমি এখন বলছি না, আমি 2020 থেকেই বলে আসছি কথাটা, এবং তখন আমি দুটি চ্যানেলের প্যানেলেও বসেছিলাম, যেহেতু তখন আমি দিলীপ ঘোষ দাদার হাত ধরে বিজেপিতে জয়েন করেছিলাম এবং প্যানেলে বসানো হয়েছিল। উল্টো দিকে তখন রুলিং পার্টি ইন্দ্রনীল সেন, উল্টো দিকে শিবাজি চট্টোপাধ্যায়, সৈকত মিত্র এবং সৌমিত্র রায়, যিনি এক্স ভূমি, তারা আমার ওখানে চিৎকার করে গলাটা পুরো চাপিয়ে দিয়েছিল। এবং তারপর যখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদা এই বিষয়টা নিয়ে সোচ্চার হন, তখন ইন্দ্রনীল সেনের সিন্ডিকেটের যেসব শিল্পীরা আছে, তারা রবীন্দ্র সদনের বাইরে প্রসেশন করে এটাও বলেছিল যে এই কথাগুলো সর্বৈব মিথ্যে। পৃথিবীতে ইন্দ্রনীল সেন এবং তাদের গোষ্ঠীভুক্ত শিল্পীদের মতো ভালো মানুষ বা দুধে ধোয়া তুলসী পাতা আর আসেনি পৃথিবীতে। তখন যেহেতু রুলিং পার্টি ছিল এবং আমার প্রত্যেকটা কর্পোরেটের কাজ কেটে দেওয়া হয়েছিল, আমি তখন সরকারি কাজ অলরেডি পাই না, কারণ আমার সরকারি কাজ, সরকারি হল সব কিছুতে আমি ব্যান ছিলাম, এবং এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। আমি একটা কলেজে ইতিহাস পড়াতাম, চাকরি আমি ছেড়ে দিয়েছি। সেইখান থেকে আমার তখন চুপ করে যেতে হয়েছিল ভয়ের চোটে, কারণ আমার কর্পোরেটের কাজগুলোও সব নষ্ট করে দিয়েছিল এরা। এবং আমি বিদেশের কাজই তখন বেশিরভাগ করতাম এবং দেশের বাইরে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতাম। কিন্তু এখন যখন অনেকে বলছেন, এবং আমি অনেক দিন থেকেই বলছি, এবং আমার সাথে আরও দোলা ব্যানার্জি আছেন, দেবপ্রিয়া আছে, শাওলি আছে, তোচন ঘোষদা আছেন, বর্ণালী আছে, বর্ণালী চট্টোপাধ্যায়, অ্যারিনা বলেছে, কত 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 যে এসেছে। আমার বন্ধু কুমার বলেছে, অভিরূপ সেনগুপ্ত বলেছে, যে তুমি ভাবতে পারবে না যে এত জায়গার থেকে শিল্পী বা যারা গান করে, যারা কবিতা বলে, যারা নাচ করে, যারা সাহিত্য করে, সবাই মুখ খুলছে এখন। দিদি, দোলাদি ইতিমধ্যেই বলেছেন এবং অভিযোগও করেছেন যে কিভাবে তাকে নানা রকমভাবে তাকে বঞ্চনা করা হয়েছিল। চাকরি বিক্রি হয়েছে, একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেছেন মঞ্চও বিক্রি হয়েছে। কি বলবেন? হ্যাঁ, অবশ্যই হয়েছে। দোলা কিছু কম কিছু বলেনি। যতটুকু আমি তো মনে করি, যতটুকু আমরা বলছি 100 ভাগের মধ্যে 10 ভাগ বা 15 ভাগ বলছি। এর রুটটা আরও অনেক ভেতরে। এর সাথে সরকারি আধিকারিকরা যারা বিভিন্ন রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, বাংলা একাডেমি, নাট্য একাডেমি, মধুসূদন মঞ্চ, রাজ্য সঙ্গীত একাডেমি, সেখানে যুক্ত, তারা যুক্ত এখানে। গ্রাম জেলা স্তরের সমস্ত যত বিডিও, তারপর ডিএম থেকে শুরু করে, এইটা যে যদি তদন্ত হয়, কোথায় যে এর শিকড় সেটা বেরোবে। অনেক শিল্পী যুক্ত এখানে, বহু অর্গানাইজার যুক্ত এখানে। সুতরাং এটা খুব ছোট জিনিস নয়। এবং এটা শুধু সঙ্গীত মেলা, কাটমানি, এখানে একটা মধুচক্র, অনেক কিছু তারা পাবেন, অনেক কিছু তারা পাবেন। ভাবতে পারেন, অ্যাপস বলেও তারা একটা সংস্থা করেছিলেন, সেখানে সিসিটিভি বসানো হবে না বলেও তারা বারণ করেছিলেন। দুপুরবেলা বিভিন্ন নতুন নতুন ছেলেমেয়েরা ওখানে আসতো, তারা গান গাইতে চাইতো। মেয়েদের একভাবে ব্যবহার করা হতো, ছেলেদের একভাবে ব্যবহার করা হতো, এবং এদের গোষ্ঠীভুক্ত কিছু পরিচিত শিল্পী, কিছু অপরিচিত শিল্পী, তারা এভাবে কাজ করতেন। দিদি, আপনি তোচনদার কথা বলছিলেন। তোচন ঘোষ তিনি সরাসরি অভিযোগ করলেন ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে এবং তিনি অভিযোগও দায়ের করেছেন থানায়। একদম একদম। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কি বলতে চান এই বিষয়ে? ঠিকই করেছেন। ওনার সাথে যেটা হয়েছে উনি নিশ্চয়ই সেটা বলবেন। আমাদের যেমন পেটে লাথি মারা হয়েছিল, আমরা কাজ পেতাম না, আমরা বাইরে কাজ করতাম। আমি হয়তো ভাগ্যবান যে আমি বাইরে কাজ পেয়েছি, আমি নিজেকে প্রমাণ করবার সুযোগ পেয়েছি। অনেকে আবার কষ্টে দুঃখে হয়তো গানের জগৎ ছেড়ে দিয়েছে, কেউ কেউ হয়তো আত্মঘাতীও হয়েছেন। গত সরকারের সময় প্রত্যেকটা জায়গায় যে ঘটনা হয়েছে, এটা আমি অনিকদার কথা বলেই বলতে পারি। এই যে অনিকদার এত ছবি ব্যান করেছে, তারপর এত ছবি নন্দনে রিলিজ করতে দেয়নি, কেন?
তখন যারা সুন্দর করে করে স্থাবকতা করেছে সেই সরকারে, তারা আজকে অনিকদার পাশে মৃত্যুর সময় এসে বড় বড় কথা বলছে। সেই সব লোকগুলোকে কিন্তু আমরা চিনি, সেই সব গায়িকা, সেই সব গায়ক, সেই সব ফিল্মের লোক, তাদের আমরা চিনি, তাদের আমরা ডিটেক্টও করেছি। সরকারের দায়িত্ব হবে সেই সব লোকগুলোকে ডিটেক্ট করে তাদের সামনে যাতে তারা আর ধান্দা করতে না পারে। তোচনদা এছাড়াও বলেছেন যে রবীন্দ্র সদন সেখানে মানে রাজনৈতিক মুক্ত মঞ্চে পরিণত করা হয়েছিল। শুধুমাত্র তাই নয় দিদি, আমরা দিনের পর দিন দেখেছি শিল্পী মহল কিভাবে বঞ্চিত হয়েছেন। সদ্য প্রয়াত হয়েছেন পরিচালক সকলের শ্রদ্ধেয় অনিক দা, তার একাধিক সিনেমা নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি। শুধুমাত্র তাই নয়, অভিযোগ উঠেছে শিল্পীদের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গান গাইতে, তার মঞ্চ ভরাতে এবং তার পিছনে দাঁড়িয়ে থেকে তার স্তুতিবাক্য করতে রীতিমতো বাধ্য করা হতো। এটা ভুল কথা, এটা একেবারেই ভুল কথা। এটা তোচনদা যদি বলে থাকেন আমি এটা ডিফার করছি। প্রথম কথা, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তারা বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ, মহানায়ক পুরস্কার, অমুক পুরস্কার যোগ্যতা থাকা না সত্ত্বেও পেয়েছেন, তখন তো তাদেরকেও বাধ্য করেনি। তারা খুশি মনে তারা কাজ করেছেন, তারা ধান্দার জন্য কাজ করেছেন, তারা ওখান থেকে ভুরি ভুরি টাকা পেয়েছেন, তারা ভুরি ভুরি, তাদের যতটুকু পরিচয় হওয়ার কথা ছিল না তার থেকে বেশি পরিচয় তারা পেয়েছেন। সুতরাং আজকে বিপদের দিনে তাদের ইন্টিগ্রিটি হলো, যে সরকার চলে গেছে, যে সরকারের থেকে তারা এত কিছু খুবলে খুবলে নিয়েছে, তাদের পাশে থাকা। সুতরাং এইটা ভয় দেখিয়ে কেউ কোনো কাজ করে না। শ্রীলেখা মিত্র তো ভয় পেয়ে পাননি, বাদশা মৈত্র তো পাননি, দেবদূত তো পায়নি, চন্দনদা তো পায়নি, আমি তো পাইনি, কুমার তো পাইনি। ভয় দেখিয়ে কিছু কাজ করা যায় না। ওগুলো তারা এই সোর্স দিয়ে আবার ঢোকার চেষ্টা করছে। এগুলো হচ্ছে জায়গাটাকে ডাইলুট করাবার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। এটা আমি স্ট্রংলি ডিফার করি। দিদি, দেখা যাচ্ছে যে রাজ্যে পালা বদলের পর রীতিমতো মানে রূপ বদল করতে শুরু করে দিয়েছেন বেশ কিছু শিল্পী। প্রথম সারির শিল্পীদের মধ্যে যদি নাম করি তাহলে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠে আসছে, এছাড়া আরও অনেকের নাম উঠে আসছে। তারা একদিকে আপনি এক্ষুনি যেরকম বললেন যে তারা সদ ইচ্ছায় সেখানে গিয়ে কাজ করেছেন এবং সেখানে তোষণ করেছেন, তাহলে হঠাৎ করে এই রূপ বদলের কারণ কি? ধান্দা, একটাই কথা। আর প্রথম কথা, আপনি বললেন পরমব্রত চট্টোপাধ্যায় প্রথম সারির শিল্পী, আমি সেটা মনে করি না। তিনি কটা কাজ করেছেন, ভালো কাজ কটা করেছেন। আমি মনে করি প্রথম সারির শিল্পী ঋত্বিক চক্রবর্তী, আমি মনে করি শাশ্বত চট্টোপাধ্যায়। এই যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, যে কোট আনকোট এই যে লেভেলগুলো লাগানো হয়, এটা কারা লাগায়? প্রত্যেকের শিল্পী, প্রত্যেকের একটা মান আছে, প্রত্যেকের একটা মর্যাদা আছে। আমি একবার দেখেছিলাম অনেক আগে অ্যাবসেন অনুষ্ঠানে, নামি দামি শিল্পীরা সব ভিতরে, আর নামি দামি কথাটা কোট আনকোট কারা করেছে? ইন্দ্রনীল সেন করেছে। নামি দামি তারাই যে যারা তার সাথে এজেন্ডা করতে পারবে। আমরা সবাই খেটে খাই ভাই, নিজের দমে কাজ করি। শোনো, সরকারি জায়গা তকমা বিক্রি করে কিংবা কাউকে কারোর কোলে বসে কাজ পাই না, এতদিন ধরে কাজ করছি না। আমার কি করবো? আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু হারানোরও নেই। আমাকে বড়জোর মেরে দেবে, মারবে, আমি তো প্রস্তুত। আমার গলাটা টিপে আগেও আমাকে গলা চাপিয়ে দিয়েছিল, আমার থ্রেট কল আসতো, আমার কর্পোরেটে আমি কোনো কাজ পেতাম না। করবে, এখন আমার কাজের যা জায়গা, এখন আমার যা সিনিয়রিটি, এখনও যদি আমি কীটপতঙ্গের মতো বাঁচি মুখ না খুলে, তাহলে আমার সন্তানের সাথে আমাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে, সেই জায়গাটা আমার নষ্ট হবে। আমি সেই নীতিতে বিশ্বাস করি। সুতরাং পরমব্রতকে আমি একেবারেই প্রথম সারির শিল্পী মনে করি না। তার থেকে রুদ্রনীল ঘোষ অনেক ভালো শিল্পী, তার থেকে রূপা গঙ্গোপাধ্যায় অনেক বড় শিল্পী, তার থেকে রাইমা সেন অনেক বড় শিল্পী। যে প্রথম সারি, দ্বিতীয় সারি, মিডিয়ার এই তবকগুলো একটু চেঞ্জ করতে বলবেন। দিদি, এদিকে দেখা যাচ্ছে যে এত সব কিছুর পরে হঠাৎ করে এখন অন্যরকম সুর গাইছেন ইন্দ্রনীল সেন। তিনি বলছেন তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, কিন্তু সঠিকভাবে তিনি ঠিক রাজনীতিবিদ নন। তিনি আবার বলছেন যে আমার এই রাজনীতিতে আমার কেরিয়ার বা আমার কাজ শেষ হয়েছে, আবার আমি পুনরায় গানে ফিরতে চাই। যে টাকাগুলো চুরি করেছেন, টাকাগুলো আমাদের তাহলে ভাগ বাটোয়ারা করে দিন। দেশের অনেক দরিদ্র মানুষ আছে রাজ্যের গ্রামগঞ্জে, যারা আপনাদের অত্যাচারে অত্যাচারিত। হ্যাঁ, সুতরাং আপনি আগে সিপিএম ছিলেন, তারপর সিপিএমের থেকে ধান্দাবাজি করে আপনি তৃণমূলে এসেছেন, সেখানে চূড়ান্ত ধান্দাবাজি করেছেন। এখন কি আপনি আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন? আর ওনার গান এখন কে শুনবে? হ্যাঁ, একটা সময় ওনার একটা সহজাত ক্ষমতা ছিল, উনি কোথাও কোনো প্রপার শিক্ষা ছিল না, কিন্তু গলাটা তখন ভালো লাগতো। কিন্তু একটা লোক পচতে পচতে নোংরা হতে হতে তার সিন্ডিকেট নিয়ে, এবং তাকে যেসব লোকেরা স্থাবকতা করতো, কেউ তাকে কিন্তু ভালোবাসেনি, ধান্দার জন্য ভালোবেসেছে। সুতরাং
আমার মনে হয় যে তিনি যদি এখন রাজনীতি ছেড়ে গান করেন খুব সুখের কথা, গান করুন না, বাড়িতে বসে হারমোনিয়াম নিয়ে গলা সাধুন, গান করুন। কিন্তু যত কয়েকশো কোটি বা কয়েক হাজার কোটি করেছেন, টাকাগুলো সম্পত্তিগুলো সব বিলিয়ে দিন গরিব দুঃখীদের জন্য। কিছু করুন, কিছু করুন, কিছু মানুষের জন্য করুন। দিদি, সরাসরি একটা প্রশ্ন আপনাকে একটু করতে ইচ্ছা করছে। এই যে কাটমানি নেওয়া, এই কাটমানির মোটামুটি ধার্যটা কিভাবে হতো, আর কাটমানি নেওয়ার যে প্রসেসটা কিভাবে হতো? কাটমানি নতুন ছেলেমেয়েদের কাছ থেকে নেওয়া হতো, হয়তো একসাথে 10টা অনুষ্ঠান দিয়ে দেওয়া হলো সে সঙ্গীত মেলা, যাদের কেউই চেনে না, তারা শুধু সরকারি কাজই করে, টালা থেকে টালিগঞ্জ অবধি, এবং সেখান থেকে যে টাকাটা তাদের ব্যাংকে ঢুকতো সেখান থেকে কিছু টাকা তাদের চক্রী হচ্ছে ঝুনু মল্লিক বা প্রবীর মল্লিক বলে একটি লোক, ওই ইন্দ্রনীল সেনের, সেই এই পুরো মানে এটা নেক্সাসটা চালাতো মিউজিশিয়ানদের মধ্যে। এবং আমরা প্রেস কনফারেন্স যখন করব, আমাদের কাছে সমস্ত লিস্ট আছে, ডেটা দিয়ে দিয়ে আমরা কথা বলবো। আমরা ফাঁকা আওয়াজ কেউ করছি না, কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট চেক হোক। সরকারকে এটাই বলা, প্রত্যেকটা মানে যেসব শিল্পী তার কোলের শিল্পী ছিলেন, তাঁর এবং তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট চেক হোক। প্রত্যেকটা লিস্ট আছে, কে কোন অনুষ্ঠান পেতো না, সেগুলো চেক হোক। দিদি, একটি অত্যন্ত বিখ্যাত টিভি চ্যানেল, মানে নিউজ চ্যানেল, আমি নাম করছি না সরাসরি, সেখানের একটি ডিবেট অনুষ্ঠানে আপনি উপস্থিত ছিলেন এবং সেখানে প্রত্যেকে দেখলেন যে এক শিক্ষক কিভাবে নিজের ক্ষোভ উগরে দিলেন এবং রাজনৈতিক নেতাদের, যারা সেই সময়ে তাদেরকে ব্যবহার করেছেন এবং এক কথায় যাদের জন্য তাদের চাকরি গিয়েছে, তাদেরকে রীতিমতো চুপ করিয়ে দিলেন এবং বললেন যে মানে এবারে আমাদের বলার সময়। এই যে এই শিক্ষকের সেই প্রতিবাদের সুর, এটা সম্পর্কে আপনি কি বলতে চান দিদি? আপনি সেখানে প্রেজেন্ট ছিলেন। সমাজের প্রত্যেক স্তরের মানুষেরই প্রতিবাদ করা উচিত, আর নিজের জন্য না হলেও যে নতুন প্রজন্ম আসবে, আমার সন্তানের জন্য, আমার সন্তানের মতো আরও ছেলে মেয়েদের জন্য প্রতিবাদ করা উচিত। গত 20 বছর, শুধু তো এই সরকারের সময় না, সিপিএমের লাস্ট শেষের দিক থেকে যে অরাজকতা এখানে চলেছে, যে নোংরামি চলেছে, সেই ছেঁড়া চটিতাতেই পা দিয়েছিল তৃণমূল সরকার। আমরা যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পাবলিক বা জনসাধারণ এনেছিল, ভালোবেসে এনেছিল, রেসপেক্ট করে এনেছিল, কিন্তু সেটা যে এরকম চোরের সরকার হবে, এরকম চোর বলবো না, চোরকে ছোট করা হয়, মানে এরকম দুর্জন ক্রিমিনালদের সরকার হবে, এটা কেউ ভাবতে পারিনি। প্রত্যেকটা জায়গায় পদে পদে নোংরামি, ভ্রষ্টাচার, এবং পুরো আমাদের বাংলাটাকে ধ্বংস করে দিয়ে গেছে এরা। নতুন সরকারের কাছে এটাই আবেদন যে আমরা যেভাবে বড় হয়েছি, সেই ছোটোবেলায় থেকে যেটা আমরা দেখে বড় হয়েছি, সেই জায়গাটাকে কিছুটা ফেরান। এই যে এত মেলা উৎসব, খেলা, এত তো প্রয়োজন ছিল না। সবাই এরা হচ্ছে কালো টাকা সাদা করবার জন্য এগুলো করেছে, এবং নিজেদের মধ্যে বখরাবাজি এবং নিজেদের লিস্টের শিল্পীদের নিয়ে তাদের যাতে কিছু টাকা পাইয়ে দেওয়া হয়, সেই জন্য তারা করেছে। যে রাজ্যে শিক্ষা নেই, যে রাজ্যে ব্যবসা নেই, যে রাজ্যে চাকরি নেই, যে রাজ্যে স্বাস্থ্য নেই, তাদের এত সংস্কৃতি করে কি হবে? যারা মোটামুটি পপুলার শিল্পী নিজের ক্ষেত্রে আছেন, তাদের প্রত্যেকেরই নিজস্ব মিউজিক একাডেমি আছে, তারা নিজের মতো করে তারা বাইরে কাজ করেন, তারা তাদের পেট চালিয়ে নিতে পারবেন। বরং জেলার শিল্পীদের দেখা উচিত, এবং এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এমন কিছু মানুষকে রাখুন যারা আপনার ট্রাস্টেড, যারা ধান্দার জন্য নিজেদের স্বার্থের কথা কানে বলবে না, সেই সব মানুষদের কথা শুনে, যারা গ্রামগঞ্জের শিল্পী, দারিদ্র্যসীমার নিচে যেসব শিল্পী, তাদের জন্য ভাবা উচিত। তাতে আমাদের এই কলুষিত জায়গাটার কিছুটা, আমরা যত পাপ করেছি গত 15 বছরে, সেই পাপ স্খলনের একটা চেষ্টা করা উচিত। দিদি, দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারী সংস্থার আধিকারিকরা গেলেন এবং রীতিমতো দরজা ধাক্কাধাক্কি হলো, কিছু শব্দ শোনা গেল না। প্রায় 10 মিনিট তারা বাইরে অপেক্ষা করলেন এবং সেখান থেকে একজন বেরিয়ে এসে বললেন তিনি তো এখানে থাকেন না, যেতে হবে কালীঘাটের বাড়িতে। তাহলে কি এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য হাজত অপেক্ষা করছে বলে মনে করেন? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি পলিটিশিয়ান নই। তবে আমি একটা জিনিস বুঝি এবং মানি, যে যেরকম কর্ম করবে তার সেরকম ফল পেতে হবে, এবং আমি উপরওয়ালাকে মানি, আমি কর্মফল মানি। সুতরাং যদি তিনি দোষী সাব্যস্ত হন, যদি তিনি যা করেছেন তার শাস্তি তিনি পাবেন। দিদি, একটু উক্তি একটা পড়ে শোনাতে চাইছি। সিআইডি কি? আমি এদের ইডি সিবিআই এর সামনেও মাথা নত করিনি। এদের 10 পুরুষও যদি চায় আমাকে সিআইডি দিয়ে, কেএমসি দিয়ে, ইডি দিয়ে বাড়ি ভেঙে যা ইচ্ছে করে নিক, আমি দমার ছেলে নই।
এখনো কি দম্ভ গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই তিনি মন্তব্য করেছেন। এদের কারোরই দম্ভ যায়নি। এদের মানে এই যে বলে না যে যখন এই সময়টাকে অ্যাকসেপ্টেন্সও এদের নেই, এদের আমার মনে হয় এদের প্রত্যেকেরই না মানে কাউন্সেলিং করানো উচিত। সামনাসামনি যে চিত্রগুলো দেখছে, আর দম্ভ কিসের? দম্ভ হচ্ছে একটা একটা মূর্খকে যদি তুমি, কিংবা যখন রাজসিংহাসন একটা মানে কুকুরকে যদি তুমি একটা রাজসিংহাসনে বসাও, সেই রাজসিংহাসনের মর্ম জানে না। সেই মর্মটা জানতে হয় লড়াই করে। তবুও বলবো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করে এসেছেন। এই দশচক্রে ভগবান ভূত, ওনার হয়েছে সেই অবস্থা, এবং তার পেয়ারের শিল্পীরা, তার পেয়ারের গায়ক গায়িকারা, তার পেয়ারের নেতারাই তাকে ডুবিয়েছে। যারা তার প্রতি ট্রাস্টেড তারা কিন্তু তার পাশ ছাড়েনি, তারা হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু মানুষের কিন্তু তাদের প্রতি রেসপেক্ট আছে, যে খারাপ সময়ে তারা কিন্তু তাদের নেত্রীকে ছাড়েনি। আর অভিষেক কে? ও তো একটা ভুঁইফোড়, ওর সম্পর্কে কী বলবো, বলার কিছু নেই। আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চলেছেন ভোট পরবর্তী হিংসাতে। যে সমস্ত তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে, তার বিরুদ্ধে আবার কি ধর্নার রাজনীতিতে ফিরতে চলেছেন মাননীয়া? এখন শরীরটা ওনার যা খারাপ হয়েছে, আমি বলবো যে উনি শরীরের দিকে নজর দিন, কারণ এই গরমের মধ্যে ধর্না টর্না করে শরীর আরও খারাপ হবে। আর ভোট পরবর্তী হিংসা যদি কিছু বলো, তাহলে এটা যদি এবার যদি টিএমসি জিততো, হিংসা আরও বেশি হতো। হিংসা কিচ্ছু হয়নি। যখন 2011 সালে তৃণমূল এসেছিল, গ্রামেগঞ্জে সিপিএমের ছেলে মেয়েদের উপর যা করা হয়েছিল, বা এরপরে যখন 21 সালে যখন তৃণমূল এসেছিল, বিজেপির ছেলে মেয়ে যারা হার্ডকোর পলিটিশিয়ান, যারা মাঠে ময়দানে খাটে, আমরা খাটি না, আমরা ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলি, তারাই আসল দলটাকে রেখে দিয়েছে। তাদের প্রতি যা অত্যাচার হয়েছিল, বরং বলবো যে মুখ্যমন্ত্রী এবং তার টিম এত শক্ত করে এটা সামলেছেন, এবং দিল্লিতে শ্রী নরেন্দ্র মোদী এবং শ্রী অমিত শাহ তাদের সব জয়েন্টলি, যে কিচ্ছু হয়নি। এসব মিথ্যে কথা, দিনরাতি তো ভুরি ভুরি মিথ্যে কথা বলে। এত মিথ্যে কথা বলে কী করে? পরকালের ভয় নেই? আশ্চর্য। তবে এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অসৎ নন। ও তো শরীর সাক্ষী মাতাল, আর কিছুই বলবো না। চোরের সাক্ষী গাঁট কাটা, শরীর সাক্ষী মাতাল। সোনারপুরে ভেরি থেকে মাছ চুরি করতে গিয়ে তৃণমূলের কাউন্সিলর নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে শনিবার ভোররাত্রিবেলায় আটক করা হয়েছে। অভিযোগ, তার বাসভবনের পাশেই অবস্থিত একটি ক্লাবে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছিল। এটাও অভিযোগ, ক্লাবের একাধিক ঘরে সরকারি যে সমস্ত ত্রাণ জমা রাখা হয়েছিল সেগুলিকে তিনি মানে কুক্ষিগত করতে চাইছিলেন। এছাড়াও সামগ্রীর মধ্যে ছিল ত্রিপল, কম্বল, তন্তুজ শাড়ি, বিভিন্ন বয়সের মহিলাদের ব্যবহার করা বহু শাড়ি, এই সমস্ত ইত্যাদি সব কিছু তার ঘরে পাওয়া যায়। মানে নিকৃষ্টতার কি উদাহরণ, এর থেকে আর ছাপিয়ে কিছু যাবে না। তো ইতিহাসে আমরা বলবো যে সব থেকে বেশি করাপ্টেড যে দল সারা পৃথিবীর বুকে এবং নিকৃষ্টতম দল ছিল টিএমসি। মানে হাসি পায়। আমফানের সময় দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময় আমরা অনেকেই রেসপেক্ট করতাম যখন ইনি এসেছিলেন। যেদিন থেকে আমফানের চাল চুরি, গরিবের ত্রিপল চুরি করেছে না, সেদিন থেকে না দলটাকে অপছন্দ করতে শুরু করেছি। যে যাদের এত পয়সা, যাদের যেসব লোকগুলো রাস্তায় টায়ারের চটি পরে ফ্যাপা করে ঘুরতো, তারপর তাদের সম্পত্তির পর সম্পত্তি হয়েছে। এত সম্পত্তি কী করে হয় আমরা বুঝি না। সকাল থেকে তো ভাই আমি খাটি, কুত্তার মতো খাটি। এখনও তুমি স্টুডিওতে দেখছো। হ্যাঁ, কই আমরা তো এত সম্পত্তি করতে পারি না। সেখানে এই চোর, জোচ্চোর, বাটপার, রেপিস্ট একটা ফালতু দল। সুতরাং তার যে লোকগুলোও ফালতু। বরং এখানে দু তিনজন যে ভদ্র মানুষ আছে না, তারা ভয়ের চোটে চুপ হয়ে গেছে, কারণ তাদের কথা এখানে থাকে না, কেউ শোনে না। তাদের জোর সব শেয়ালের এক রান মতো, বাজে লোকেদের জোরই এখানে বেশি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় যদি এদের কথা শুনতেন, ভালো করতেন। দিদি, শেষ প্রশ্ন থাকছে, নতুন সরকার গঠন হয়েছে, এতে কি মনে হয় যে যে সমস্ত শিল্পীরা এতদিন ধরে বঞ্চিত হয়ে ছিলেন তাদের সেই বঞ্চনার অবসান ঘটবে? আশা তো আমরা সবসময় করি, এবং যেহেতু নতুন সরকার, মুখ্যমন্ত্রী সহ সবাই খুব ব্যালেন্সড, ভালো কিছু করার জন্যে আমাদের বাংলার সব মানুষই তাকিয়ে আছে। আমরা যেভাবে সেই সোনার বাংলার গৌরব, সেটাকে ফিরে পেতে চাই। হ্যাঁ, তোমার বাড়িতে 15 বছরের জঞ্জাল পড়ে আছে, একদিনে সেটাকে তুমি সরাতে পারবে না। ধীরে 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 তোমাকে সরাতে হবে, যদি সদিচ্ছা থাকে এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সাথে নেন। এবং সবসময় আমি বলবো যে শিল্পী সাহিত্যিকদের, ফিল্ম স্টারদের কাছে ঘেঁষতে দেবেন না। তারা সব ধান্দাবাজ, ইনক্লুডিং আমিও যদি কাছে ঘেঁষতে যাই, দেবেন না ঘেঁষতে। কারণ তাদের প্রায়োরিটি থাকে নিজেকে
নাম করানো, তোলানো, টাকার, যারা হার্ডকোর পলিটিশিয়ান, যারা কষ্ট করেছে, যারা মার খেয়েছে, যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদের নিয়ে কাজটা করা উচিত।